তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিমি এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। দেশে করোনা শনাক্তের হার নামলো 5-এর নিচে, শনাক্ত ছাড়ালো 5.25 লাখ, আরও 16 জনের মৃত্যু। জঙ্গিবাদের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জঙ্গি, বরণ করে অনুদান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বসুরহাটে পৌরসভায় ভোট বানচালের আশঙ্কা কাদের মির্জার, অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের মারধরের হুমকি। পিকে হালদারের দুর্নীতিতে সংশ্লিষ্ট 62 জনকে চিহ্নিত করেছে দুদক, 1057 কোটি টাকা জব্দ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনা শনাক্তের হার নেমেছে 5-এর নিচে, করোনায় মারা গেছে আরও 16 জন, এর মধ্যে পুরুষ 11 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,849 জনের। সারা দেশে 199টি ল্যাবে 24 ঘন্টায় 16,608 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 813 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.9%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,25,723 জনে। সুস্থ হয়েছেন আরও 883 জন। এ নিয়ে মোট সুস্থ 4,70,405 জন। করোনার টিকা দেওয়ার জন্য 42,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারা দেশে সুষ্ঠুভাবে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে সচিবালয়ে প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 25-26 জানুয়ারি ভ্যাকসিনের প্রথম ডোজ আসবে। প্রতি উপজেলায় 2 লাখ ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা রাখা হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার জন্য 6 জন করে 7,000 টিম তৈরি করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 55 বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়ার বিষয়টি জরুরি ভিত্তিতে দেখছে স্বাস্থ্য বিভাগ। তবে 18 বছরের নিচে গুরুতর অসুস্থ ও গর্ভবতী মায়েরা বাদ যাবেন এই ভ্যাকসিনের তালিকা থেকে। কোভ্যাক্স থেকে কিছু ফাইজার ভ্যাকসিনের ডোজের জন্য আবেদন করার কথাও জানান তিনি। দেশে অবস্থানরত বিদেশিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভ্যাকসিন পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলার প্রশংসা করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। WHO যে ডাইরেক্টর জেনারেলের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন, ওনাকে দিয়েছেন, সেই চিঠিতে করোনা নিয়ন্ত্রণের ওনার সফলতার কথা তুলে ধরেছেন এবং প্রশংসা করেছেন। সেই চিঠিটি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং ওনারা ভ্যাকসিনের বিষয়েও আশ্বস্ত করেছেন এবং ভ্যাকসিন যাতে সুন্দরভাবে সঠিকভাবে দেওয়া যায় এই বিষয়েও তারা আশা ব্যক্ত করেছে। বিশ্বে করোনায় একদিনে রেকর্ড 16,400 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 19,88,000 ছাড়ালো। বিশ্বে একদিনে নতুন শনাক্ত হয়েছে 7,45,000-এর বেশি রোগী। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,28 লাখ। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন 4,098 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 3,93,000 ছাড়িয়েছে। একদিনে সেখানে শনাক্ত হয়েছে 2,36,000 রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 2,36,00,000-এর বেশি। যুক্তরাজ্যেও একদিনের রেকর্ড 1,564 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার নতুন ধরন শনাক্তের পর এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়াও মেক্সিকোতে 1,314, ব্রাজিলে 1,283, জার্মানিতে 1,201, ইতালিতে 507 জনের মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে সোমবার থেকে 10ম ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলে দেওয়া হবে। কেউ ছিলেন চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বা শিক্ষক বা বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী। একসময় জঙ্গিবাদে জড়িয়ে অন্ধকারে পার করেছেন 2 থেকে 11 বছর। র্যাবের উদ্যোগে 2 থেকে 6 মাসের কাউন্সেলিংয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন জেএমবি ও আনসার আল ইসলামের এমন 9 জঙ্গি। তাদের বরণ করে প্রত্যেককে অনুদান তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বাভাবিক জীবনে এরা যাতে টিকে থাকতে পারে সেজন্য সবাইকে সমর্থনের আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক। একজনের বয়স 3, আরেকজনের 6।
ছোট্ট দুই শিশু যেন বন্দি জীবন থেকে এসেছে মুক্ত জীবনে। তাদের বাবা সিলেটের প্রকৌশলী শাওন মুনতাহা ইবনে শওকত আর মা ডাক্তার নুসরাত আলী জুহি 2011 সালে ধর্মের ভুল ব্যাখ্যায় জড়িয়ে পড়েন জঙ্গিবাদে। র্যাবের উদ্যোগে 9 বছর পর তারা ফিরলেন স্বাভাবিক জীবনে। সবসময়ই নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে থাকি। একটা সময় এসে আমি আমার ভুল বুঝতে পারি এবং বুঝতে পারি যে আমি আসলে ধর্মীয় অপব্যাখ্যার শিকার। কুমিল্লার আবিদা জান্নাত আসমা 2018 সালে এসএসসি পরীক্ষা দেন। ভাইয়ের বন্ধুর সঙ্গে প্রেম করে বিয়ে। স্বামী ছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। একসময় জড়িয়ে যান নিজেও, চলে যান চীনে। 6 মাস পর দেশে ফিরে শুরু করেন জঙ্গি কার্যক্রম। তবে পরিবার জানতো আছেন চীনেই। র্যাবের মাধ্যমে নিজে স্বাভাবিক জীবনে ফিরলেও স্বামী এখনো পলাতক। আমাদের যেন নিজের একটা জাজমেন্ট থাকে, আমরা যেন নিজেরা জাজ করতে পারি, অন্যদের কথা যেন আমরা অন্ধভাবে বিশ্বাস না করি। হাজবেন্ডকে ওই ভুল পথ থেকে ফিরে আসার জন্য আহ্বান করছি। জেএমবি ও আনসার আল ইসলামের এমন 9 জঙ্গিকে প্রথমে খুঁজে বের করেন র্যাবের গোয়েন্দারা। এরপর বিভিন্নভাবে ডিরেডিকালাইজেশন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয় জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এদের পরিবারের কাছে ফিরিয়ে দেন, স্বাবলম্বী করে তুলতে দেন অনুদান। দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন অভিভাবকেরা। আজকে আমি তাদের কাছে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এ ধারা অব্যাহত থাকবে। তাদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত রাখার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই জন্যই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বলেন, 9 জন স্বাভাবিক জীবনে ফিরলেও পরিবারের কাছে যেতে পারবেন 8 জন। পেশায় শিক্ষক আব্দুর রহমান সোহেলের নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বাংলাদেশের কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না, তাই আমরা আহ্বান জানাবো এদেরকে অনুসরণ করে নিঃশর্তে যারা পলাতক আছেন আপনারা আত্মসমর্পণ করুন। জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান তাদের আত্মসমর্পণের আহ্বান জানান। বলেন, যতবার উৎপাতের চেষ্টা হবে ততবারই প্রতিহত করা হবে। তারা যে সোসাইটিতে বসবাস করবেন সেই সোসাইটির সবাই তাদেরকে এই মূল ধারায় অ্যাবজর্ব করার জন্য, মূল ধারার মধ্যে মিশে যাওয়ার জন্য প্রত্যেককে এদেরকে সমর্থন করতে হবে। 2020 সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন 350 জঙ্গি, আর স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জন। 2017 সালে আত্মসমর্পণ করেছিলেন আরও 7 জন। সহিংসতার কোনো যাত্রা কিন্তু আনন্দদায়ক না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ভাতা ঠিকমতো গ্রহীতার হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি বিতরণ নিয়ে এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় ভাতা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। নতুনভাবে সাজাতে চেয়েছিলেন। এখন থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি পাঠানো হবে মোবাইলের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্থতাকারী নয়, সরাসরি গ্রহীতা যেন সেবা পান সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে ভাতা গ্রহণকারীরা যেন শুধু ভাতার উপর নির্ভরশীল না হয়ে কাজ করতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্ত মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দরিদ্রদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর করে দেয়া হচ্ছে। এ কাজে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। শুধু সরকার একা না, যারা যেখানে আছেন তাদেরও নিজ নিজ কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে আপনার যার যার এলাকা, সেই এলাকার আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে। খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব,
তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, আর যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরাও করে দেবেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ ঘর ছাড়া থাকবে না, কারো ঘর অন্ধকার থাকবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। এছাড়া বিশেষ এই ক্ষণে দেশে 1 কোটির বেশি গাছ লাগানোরও কাজ চলছে। উদ্বোধন কার্যক্রমের শুরুতে পরে প্রধানমন্ত্রী ঢাকা, চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা থেকে ভিডিও কনফারেন্সে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভ্যাকসিন অপরাজনীতির চেষ্টা সহ দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনার শুরুতে এর বিস্তার নিয়ে ব্যাপক অপপ্রচার চালিয়েছিল একটি পক্ষ। তারা এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে টিকা নিয়ে। সরকার দ্রুততম সময়ে টিকার বিষয়ে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলেই পক্ষটির গাত্রদাহ হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষদের সুরক্ষা এবং জীবন জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে কাজ করে চলেছেন। তার মানবিক নেতৃত্বের কারণে আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওবায়দুল কাদের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, যারা স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মনোনয়ন দেয়া হবে না, ভবিষ্যতেও দেয়া হবে না। এ বিষয়ে দলীয় সভাপতি ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। যারা করোনার শুরুতে ব্যাপক অপপ্রচার চালিয়েছে, দেশে লাখ লাখ লোক মারা যাবে, মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় পড়ে থাকবে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে করোনার টিকা নিয়ে। টিকার মূল্য বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ এবং অর্থমন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন। ভোটে অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। সকালে বসুরহাট রূপালী চত্বরে এক পথসভায় এ হুমকি দেন তিনি। কাদের মির্জা বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কোনো প্রকার অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের ভোট শেষে বাড়ি ফিরে যেতে দেয়া হবে না, হাত পা ভেঙে রূপালী চত্বরে ঝুলিয়ে রাখা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বেশিরভাগই বিএনপি জামায়াতের সমর্থক। তাদেরকে কেন দায়িত্ব দেয়া হলো প্রশ্ন তোলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। এছাড়া বসুরহাটে ভোট বানচালের জন্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট, কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। স্পষ্ট বলে দিচ্ছি, মারিয়ালামুনি না, ঠ্যাঙ্গের নিচে দি বাঙ্গি সুরি লটকা ঝুমুক এই রূপালী চত্বরে লটকানি হবে। গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে মা হওয়া চাঁদপুরের কিশোরীকে স্বামীর জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2.5 মাস বয়সী শিশুসহ আদালতে হাজির হয়ে স্বামীর কাছে ফিরতে চায় বলে জানিয়েছে ওই কিশোরী। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে তাকে স্বামীর জিম্মায় দেওয়ার আদেশ দেয়। চাঁদপুরের হাজীগঞ্জের সেগুপ্তা মেহজাবিন খান যখন পালিয়ে বিয়ে করে তখন সে 10ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনা 2019 সালের 18 ফেব্রুয়ারির। এর 10 মাস পর মেয়েকে অপহরণ ও ধর্ষণের মামলা করেন তার মা। ওই মামলায় গেল বছরের 27 মে সেগুপ্তা ও তার স্বামী কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদপুরের নারী ও শিশু ট্রাইব্যুনালে হাজির করা হলে সেগুপ্তা জানায়, মায়ের অমত থাকায় স্বেচ্ছায় বিয়ে করেছে কামালকে। মায়ের দাবি, বিয়ের সময় মেয়ের বয়স ছিল 13 বছর 11 মাস। জন্ম সনদ অনুযায়ী সে সময় তার বয়স 15 বছর হলেও বিয়ের সনদে দেখানো হয়েছিল 18 বছর। আদালত অন্তঃসত্ত্বা সেগুপ্তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে চাইলে রাজি হয়নি সে। তখন বয়স বিবেচনায় তাকে পাঠানো হয় গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে। সেখানেই গেল বছরের 27 অক্টোবর জন্ম হয় তার এক কন্যা সন্তানের।
এরকম যাতে আর কারো ফ্যামিলি না করে। অ্যাকচুয়ালি আর্থিক প্রবলেম মানে এমনটা না যে আর্থিক প্রবলেম বা এরকম কিছু না, ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস, এটাই, আর কিছু না। তো আর কোনো মা যাতে এমন না করে, হয়তো বা আমার রাগের বশে এমন করছে, বাট এত দূর করা উচিত হয় নাই। এদিকে 5 মাস কারাগারে থাকার পর গত বছরের 20 অক্টোবর জামিন হয় কামালের। এরপর স্ত্রীকে ফিরে পেতে আবেদন করলে তা নাকচ করে দেয় চাঁদপুরের আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আসেন কামাল। বৃহস্পতিবার দুপুরে শুনানি নিয়ে স্ত্রী ও 2.5 মাসের শিশুকে কামালের জিম্মায় দেয় হাইকোর্ট। আজকে প্রথম দেখছি আমার সন্তান মুখ, আর আগে দেখিনি, কোর্টের আঙ্গিনায় দেখছি, আসার পরে আর দেখিনি। আমার বুকের উপরে মনে করো না যে একটা পাথর ছিল, সেটা আজকে এখন থেকে আর কি মুক্তি হয়ে গেছে। আমি মনে করি আর যদি ওকে আমার কাছে আনতে পারি তাহলে আরও সম্পূর্ণ মুক্তি হয়ে যাব মনে হয়। ভবিষ্যতে ওই কিশোরী মা যাতে কোনো নির্যাতনের শিকার না হয় তা খেয়াল রাখতে কামালের আইনজীবীকে নির্দেশ দেয় আদালত। বিয়ের কতদিন পরে আবার দেখা গেল অত্যাচার নির্যাতন না করে আবার দেখা গেল বাবা মার কাছে এই হাজব্যান্ড টাকা পয়সা আবার ক্লেম না করে, আমি বললাম এটা আমি সতর্কতা সে দেখবো এবং তাকে বুঝিয়ে দেবো। হাইকোর্টের আদেশটি চাঁদপুরের আদালতের মাধ্যমে গাজীপুরে পৌঁছালে সন্তানসহ স্বামীর কাছে ফিরতে পারবে ওই কিশোরী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্ট 62 ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে তাদের 1057 কোটি টাকা জব্দও করেছে সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার পিকে হালদার সংশ্লিষ্টতায় আরও 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের অনুসন্ধানে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় 62 জনের সংশ্লিষ্টতা পেয়েছে, যাদের মধ্যে রয়েছে পিকের আত্মীয় ও সহকর্মী, যাদের প্রায় 30টি ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা 1057 কোটি 80 লক্ষ টাকা ফ্রিজ করেছি। এদিকে বৃহস্পতিবার পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সামি হুদা সহ প্রতিষ্ঠানের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে গণমাধ্যমের সামনে তারা পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। কম্প্রিহেনসিভ অডিটই কিন্তু আসছে 1755 কোটি টাকার আর্থিক ঘাটতি আছে, মানে আপনার প্রভিশন ঘাটতি আছে। এছাড়া আমাদের বোর্ডে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু অবজারভার থাকতেন। প্রথমে ছিলেন আমজাদ সাহেব, বাংলাদেশ ব্যাংকের জিএম, এবং এর পরে আহমেদ আলী সাহেব। আমাদের বোর্ডে অবজারভার ছাড়া কিন্তু কোনো বোর্ডে কোনো প্রপোজাল অ্যাপ্রুভ হওয়ার কোনো সুযোগ নাই। পলাতক পিকে হালদার ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে 3600 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যাদের মধ্যে অবন্তিকা বড়াল ও শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। পিকে হালদারকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করছে অনেক স্কুল। ফি না দিলে বই না দেওয়ার অভিযোগও উঠেছে। এই চাপে অনেক অভিভাবক ভর্তি বাতিলও করছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। করোনার কারণে দেশে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে চলছে ক্লাস ও পরীক্ষা। এখন চলছে ভর্তি কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবার পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুলগুলো, কিন্তু নির্দেশ অমান্য করে অনেক স্কুল আদায় করছে ফি, আবার অন্য নামে অতিরিক্ত টাকাও নিচ্ছে কেউ কেউ। রাজধানীর বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠানটি পুনঃভর্তি ফি না নিলেও ভর্তিতে টিউশন ফি সহ নানা খাতে 5 থেকে 7,000 টাকা নিচ্ছে। অভিভাবকরা বলছেন, করোনায় আয় কমে যাওয়ায় এই টাকা তাদের জন্য বাড়তি চাপ। এই করোনার মধ্যে বেতন তো কোনো 1 পয়সা মাপ নেই, একটু কোনো মাপ নেই। স্কুল কর্তৃপক্ষ বলছে এই অর্থ না নিলে প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব নয়। 100 জনের উপরে আমাদের নন এমপিওভুক্ত শিক্ষক আছেন, তো সেই নন এমপিওভুক্ত শিক্ষকদেরকে কিন্তু শিক্ষার্থীদের বেতন থেকেই দিতে হয়। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি এবার পুনঃভর্তি ফি না নিলেও 1 মাসের টিউশন ফি সহ 5,200 টাকা নিচ্ছে। টিউশন ফি 1,500 টাকা ছাড়া বাকি টাকা কেন নেওয়া হচ্ছে সে বিষয়ে প্রতিষ্ঠান কিছুই বলছে না বলে অভিযোগ অভিভাবকদের। সাংঘাতিকভাবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। স্কুল সেটা মানছে না বা দরখাস্ত তাদের কাছ থেকে নিচ্ছে না। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, মাউসি যেসব খাতে অর্থ নিতে মানা করেছে সেসব খাতে টাকা নেওয়া হচ্ছে না। আমি পরিষ্কারভাবে 1, 2 করে 7 পর্যন্ত উল্লেখ করে দিচ্ছি, এই হেডে টাকা নিতাম আমরা, টাকা নিব না। ছোট ছোট অনেকগুলো খাত আছে। জি স্যার।
মাউসির আদেশ মান্য করেছি। এদিকে আর্থিক সংকটে বেতন না দিতে পারায় স্কুল থেকে টিসিও নিয়ে নিচ্ছে অনেক অভিভাবক। ওদের বলতেছে বকেয়াটা পরিশোধ করে তারপরে আপনি টিসি পেপার নেবেন। টিসি পেপার নিতেও আমাকে আবার 1500 টাকা দাবি করতেছে। করোনার এই সময়ে সব পক্ষকে মানবিক হওয়ার কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে নেওয়া হবে ব্যবস্থা। এবার যেন কোনো স্কুল না নেয় সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট নির্দেশ দিয়েছি। যদি এই নির্দেশের কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মন্ত্রণালয় থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নির্দেশ দেওয়া হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। এর ফলে অনেক জায়গায় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা মুখোমুখি অবস্থানে। সংশ্লিষ্টরা বলছেন এ সংকট কাটাতে হলে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে মন্ত্রণালয়কে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলপি গ্যাসের আমদানি মূল্যের 25% ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কারিগরি মূল্যায়ন কমিটি পাশাপাশি গ্যাস সিলিন্ডারের আলাদা দাম উঠিয়ে নেওয়ার সুপারিশ সংস্থাটির, যেখানে গ্যাস বিক্রির দাম থেকে সিলিন্ডারের দাম সমন্বয় করা হবে বলছে বিইআরসি। বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম নির্ধারণ নিয়ে আয়োজিত গণশুনানিতে উঠে আসে এই সব প্রস্তাব। শুনানিতে বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব এবং ভোক্তাদের পক্ষে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব অংশ নেয়। এছাড়া অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও শুনানিতে অংশ নিয়েছেন। এর আগে গত বছরের 29শে নভেম্বর গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করার পর প্রতিবেদন দাখিল না করায় বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। 15 ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছিল। সেদিন কমিশনকে চলতি বছরের 11 জানুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত। একদিনের শুনানি শেষ না হলে আগামী 17 এবং 18 জানুয়ারি শুনানি করা হবে বলে জানিয়েছে বিইআরসি। বেক্সিমকো গ্রুপকে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক। সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ে বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তিনি জানান, করোনার মধ্যেও সুনামের সঙ্গে পণ্য রপ্তানি করেছে বেক্সিমকো গ্রুপ। গেল বছরে জনতা ব্যাংকের মাধ্যমেই রপ্তানি হয়েছে এই গ্রুপের 4,700 কোটি টাকার পণ্য। চলতি বছরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাইলফলক ছুঁতে চায় বেক্সিমকো। এ সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সামাদ আজাদ জানান, গেল বছরের হিসাবে এই ব্যাংকের সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে বেক্সিমকো গ্রুপ। শুধু বেক্সিমকো রপ্তানি বাবদই ব্যাংকের আয় হয়েছে 500 কোটি টাকা, যা তাদের মোট রপ্তানি আয়ের 70 ভাগ। তাই বেক্সিমকো গ্রুপকে সম্মাননা দিতে পেরে গর্বিত জনতা ব্যাংক। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক alone করোনার মধ্যেও 4,700 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বেক্সিমকো গ্রুপ। আমরা গেল বছরে করোনা সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। আশা করছি এই বছরও রপ্তানি আরও বেশি হবে। বাংলাদেশ ডিসেম্বরে আমাদের টোটাল কিস্তির পরিমাণ ছিল 142 কোটি টাকা। তো উই আর এক্সপেক্টিং দ্যাট 100 কোটি উড বি এনাফ। তো আমরা শেষ পর্যন্ত বললাম যে না, আমরা তারা স্বতঃস্ফূর্ত হয়ে 142 কোটি টাকায় ডিসেম্বরে তারা জমা প্রদান করেছে। ইটস এ সাকসেস ফর দি বেক্সিমকো গ্রুপ। উই ক্যান ক্লাস। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা মোবাইলে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে প্রেরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতার 75% টাকা বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রদান করা হবে। মোট 88,50,000 উপকারভোগীর বাকি 76,13,000 উপকারভোগীকে টাকা পৌঁছে দেবে নগদ ও অপর একটি MFS। সরকার নগদের মাধ্যমে ভাতার 75% বিতরণের সিদ্ধান্ত নেয়। সরকারি এই ভাতা ক্যাশ আউট করতে উপকারভোগীকে অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হবে না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর নগদকে প্রতি 1000-এ 7 টাকা ক্যাশ আউট চার্জ দেবে সরকার, বাকি টাকা নগদ বহন করবে। চলতি বছর সরকার মোট 4টি কর্মসূচির আওতায় এই ভাতা প্রদান করবে, যেখানে সরকারের মোট বাজেট বরাদ্দ রয়েছে 5,885 কোটি 64 লাখ টাকা। মাশরাফি পরবর্তী ক্রিকেটে কেমন হবে বাংলাদেশ দল? নিউ নর্মাল ক্রিকেটে অধিনায়ক তামিমের কাঁধে দায়িত্বের বিশালতা। আগামী বছরগুলোতে নিজেদের পছন্দের ফরম্যাটে ধারাবাহিকতার চ্যালেঞ্জ শুরু
উইন্ডিজ সিরিজ দিয়ে সেরা দল গঠনে নির্বাচকদের দায়িত্বটা আরও বেশি। কাল ঘোষণা হবে ওয়ানডে দল। 5 পেসারে হাসান মাহমুদ ও তাসকিনের সাথে থাকছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল। স্পিনে সাকিবের সঙ্গী হবেন মেহেদী মিরাজ ও শেখ মেহেদীর দুজনই। বাংলাদেশে খুলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। মধুর অপেক্ষা শুরু করে দিয়েছেন ভক্ত সমর্থকেরা। তবে সবার কাছে উইন্ডিজ সিরিজ রোমাঞ্চ নিয়ে আসেনি। নির্বাচক ম্যানেজমেন্টকে বেগ পেতে হয়েছে। দীর্ঘদিন পর গঠন করতে হয়েছে দল। ওপেনিংয়ে তামিমের সাথে লিটন, সাকিব ফিরছেন 3-এ, 4-এ মুশফিক, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ মিঠুন, লেট মিডল অর্ডারে সৌম্য, সৈকত, আফিফ। জায়গা হচ্ছে না 2 ওপেনার নাজমুল শান্ত ও মোহাম্মদ নাইমের। তবে টিকে যাবেন রাব্বি। সবচেয়ে বেশি হিসাব নিকাশ করতে হয়েছে স্পিন অ্যাটাকে, কারণ ঘরের মাঠে স্পিনই যে বাংলাদেশের বড় শক্তি। সাকিবের সাথে ওয়ানডে দলে কে থাকছেন? সবশেষ জিম্বাবুয়ে সিরিজে মিরাজ ঠিকঠাক পারফর্ম করতে পারেননি। অভিজ্ঞ তাইজুল 7 উইকেট নিয়ে রেসে এগিয়ে, তবে অ্যাকশন পরিবর্তন করে ঘরোয়াতে হতাশ করেছেন। আত্মবিশ্বাসী ব্যাটিং বোলিংয়ে জায়গা করে নিচ্ছেন শেখ মেহেদী। তাই তো সাকিবের সাথে 2 মেহেদীতে আস্থা। নেই মাশরাফি, নেই শফিউল। উইকেট থেকে পেসাররাও সাহায্য পেতে পারেন। সবকিছু বিবেচনায় দলে থাকবে পেসারদের আধিক্য, থাকবে নতুনত্ব। ইনজুরি থেকে পুরো ফিট সাইফুদ্দিন, দলে একমাত্র পেস অলরাউন্ডার। প্রথমবার ডাক পাচ্ছেন শরীফুল, দলে ফিরছেন তাসকিন। তবে হাতের অবস্থা ভালো না হলে কপাল পুড়তে পারে। অভিজ্ঞ মুস্তাফিজ রুবেলের সাথে পঞ্চম পেসার হিসেবে থাকছেন এক টি-20 খেলা হাসান মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনা শনাক্তের হার নামলো 5-এর নিচে, শনাক্ত ছাড়ালো 5.25 লাখ, আরও 16 জনের মৃত্যু। জঙ্গিবাদের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জঙ্গি, বরণ করে অনুদান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বসুরহাটে পৌরসভায় ভোট বানচালের আশঙ্কা, কাদের মির্জার। অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের মারধরের হুমকি। পিকে হালদারের দুর্নীতিতে সংশ্লিষ্ট 62 জনকে চিহ্নিত করেছে দুদক। 1057 কোটি টাকা জব্দ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।